হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেন্ডলি স্টাডি সেন্টার। তো আশা করি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো আজকের অঙ্ক ক্লাসটা শুরু করা যাক। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট ডিজিট, মানে এককের ঘরের অঙ্ক কী করে বের করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রশ্নটা কিরকম হয়। সাপোজ মনে করো কি যে 225 এর পাওয়ারে দিয়ে দিল 65, দিয়ে বলবে কি এর ইউনিট। ঠিক আছে, ইউনিট ডিজিট কত হবে, ইউনিট ডিজিটটা বের করো। দেখো এইখানে আমি অনায়াসে দেখে বলে দিতে পারবো যে এর ইউনিট ডিজিট 5 হবে। ঠিক আছে, আমি অনায়াসেই বলে দিতে পারবো যে ইউনিট ডিজিট এই সংখ্যাটার যখন আমরা এই 225 কে 65 টাইম গুণ করব। ঠিক আছে, গুণ করার পর যে এককের ঘরে যে অঙ্কটা পাবো সেটা আমরা 5 পাবো। এবার কি করে পাবো এইটাই আমরা একটু বিস্তারিত ভাবে জানবো। আর এরকম প্রশ্ন পরীক্ষায় কমন আসেই। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম প্রশ্ন দেখতে পাওয়া যায়। তো এই বিষয়টা দেখো আমি খুব কম সময়ের মধ্যে করতে পারলাম। তো তোমাদেরও যদি এরকম কম সময়ের মধ্যে করার ইচ্ছা থাকে তাহলে তোমাদেরকে একটু সময় দিতে হবে এখানে, এবং যে বিষয়গুলো আছে সেটা তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, তা দেখো আমরা জানি কি যে আমরা যে অঙ্ক গুলো আমরা ব্যবহার করে সংখ্যা তৈরি করি সেই অঙ্ক মোট কতগুলো, সেই অঙ্ক থাকে মোট 10টা। ঠিক আছে, 1, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, দেখো এইখানে যে অঙ্কগুলো লিখেছি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত লিখেছি, টোটাল আছে কতগুলো, 10টা অঙ্ক আছে। ঠিক আছে, এই 10টা অঙ্কই দেখবে কোনো না কোনো সংখ্যার শেষে আমরা পাবো। ঠিক আছে, সাপোজ যদি আমি যখন এখানে কিছুক্ষণ আগে লিখেছিলাম 225, তো দেখো এখানে এককের ঘরে কি আছে, 5 আছে। তো তো এই 10টা অঙ্কের মধ্যেই তো কেউ না কেউ এখানে আছে। তো এরকমটা যে কোনো সংখ্যায় লিখি না কেন এককের ঘরে এই 10টা অঙ্কের মধ্যে আমরা যে কোনো একটাকেই তো পেয়ে থাকি। আমার কথা হচ্ছে সেইটাই। ঠিক আছে, এবার এইখান থেকে আমরা জানবো কি করে যে এককের ঘরের অঙ্কটা কি হবে, সেটা জানতে গেলে দেখো প্রথমত আমরা এটাকে 3টে পার্টে ভাগ করতে পারি। ঠিক আছে, 3টে পার্টে কিরকম, এই যে অঙ্ক 10টা আছে এই 10টাকে 3টে দলে ভাগ করতে পারি। কিরকম দেখো, এটা হচ্ছে এইটা, এই একটা পার্ট দেখো এইখান থেকে। ঠিক আছে, এইখান থেকে আমরা এই একটা অংশ ভাগ করতে পারি, আরেকটা অংশ ভাগ করতে পারি, সেটা হচ্ছে 4 আর 9। ঠিক আছে, আরেকটা অংশ আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে আমাদের কত করে দেখো আরেকটা পার্টে আমরা এই 3টে পার্টে ভাগ করতে পারি। যদি আমরা এককের ঘরের অঙ্কগুলো বের করতে যাই এখানে 3টে পার্টে আমরা ভাগ করতে পারি। এবার আমি 3টে পার্টে কেন ভাগ করলাম তোমাদেরকে এখনই বলছি। ঠিক আছে, দেখো এই পার্টে প্রথম পার্টে ফার্স্ট পার্টে আমরা যেটা দিয়েছি, ঠিক আছে, এই যে অঙ্কগুলো লিখেছি 0, 1, 5, 6। দ্বিতীয় পার্টে কি লিখেছি 4 আর 9। তৃতীয় পার্টে দেখো লিখেছি 2, 3, 7, 8। 2, 3, 7, 8 এদেরকে লিখেছি। ঠিক আছে, এবার দেখো এই 3টে পার্টে ভাগ করার একটা কারণ আছে, আমি বলছি এক এক করে। দেখো যখন কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক, ঠিক আছে, যদি এই 0 কিংবা 1 কিংবা 5 কিংবা 6 হয়ে থাকে, যে কোনো সংখ্যা, ঠিক আছে, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি এই চারজনের মধ্যে যদি একজনা হয়ে থাকে, তাদের পাওয়ারে যত বড়ই সংখ্যা থাক না কেন তার এককের ঘরের অঙ্ক পরিবর্তন হবে না, এককের ঘরের অঙ্ক সেটাই হবে। যেমন কিরকম দেখো, সাপোজ মনে করো যে আমি এইখানে 25 দিলাম। ঠিক আছে, 25-এর পাওয়ারে মনে করো যে আমি 2 দিলাম। ঠিক আছে, বোঝো বিষয়টা, হ্যাঁ, ছোট ছোট অংশ নিয়ে আমি এইখান থেকে এই চারটে এই 5 নিয়ে বোঝাচ্ছি, মানে কি এই 5 যেরকম ভাবে কাজ করছে বাকি সবাই একই ভাবে কাজ করে, আমি শুধু এখানে 5-এর ইয়েটা নিয়ে আমি তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করছি। দেখো 25 সংখ্যাটা এলাম, 25 সংখ্যার ইসে বেস, এই যে নিচে যে আছে তাকে আমরা কি বলবো, বেস বলবো। উপরে যে আছে তাকে আমরা কি বলবো, পাওয়ার বলবো। আর বাংলায় যদি বলে থাকি তাহলে কি বলবো, সূচক। আর এই নিচের ব্যক্তিকে বাংলায় বলবো নিধান। ঠিক আছে, তো দেখো এখানে বেসে 25 লিখেছি, তার পাওয়ারে কত দিয়েছি, 2 দিয়েছি। তাহলে 25 এর স্কোয়ার, দেখো এটা যদি আমরা স্কোয়ার করে থাকি তাহলে কত হবে, 625। ঠিক আছে, 25 এর স্কোয়ার করলে হয় 625। দেখো 25-এর পাওয়ারে যখন 2 লিখেছি তাহলে এদিকে 25 তো লিখেছি, কিন্তু 25-এর এককে কে আছে, 5 আছে। তো 5-এর পাওয়ারে দেখো যখন 2 লিখেছি তখন হচ্ছে 625। তাহলে দেখো এইখানে 8 এর ক্ষেত্রে আমরা এককের ঘরের অঙ্ক, এই যে ইউডি, ইউডি মানে কি, ইউডি মানে হচ্ছে ইউনিট ডিজিট। ঠিক আছে, শর্ট ফর্মে লিখছি ইউডি মানে হচ্ছে ইউনিট ডিজিট। তাহলে দেখো যখন এককের ঘরে 5 আছে আর পাওয়ারে 2 আছে তখন কি হচ্ছে, আমি কি পাচ্ছি, ইউনিট ডিজিট কি পাচ্ছি, 5 পাচ্ছি। তো 5 পেলাম। ঠিক আছে,
এবার যদি আমি একটু বিজোড়, দেখো এখানে জোড় সংখ্যা নিয়েছিলাম, তবে একটু বিজোড় সংখ্যা যদি আমরা নিই, ঠিক আছে, বিজোড় সংখ্যা যদি আমরা 25 নিই, 25 এর পাওয়ারে যদি আমরা 3 লিখি, ঠিক আছে, তাহলে দেখো এই 25 এর পাওয়ারে 3 মানে কি 25 3 টাইমস গুণ হবে, তাহলে এই 25 এর পাওয়ারে 3 লেখা মানে এর ভ্যালু হয় 3375, ঠিক আছে। দেখো 3375 যখন হলো মানে 25 এর পাওয়ারে যখন 3 দিচ্ছি তার ভ্যালু হচ্ছে 3375। তো এখানে দেখো এককের ঘরে বা ইউনিট ডিজিট কি হচ্ছে 5 পেলাম, তো এখানেও কি পেলাম ইউনিট ডিজিট আমাদের 5 পেয়ে গেলাম, বোঝা গেছে। তাহলে দেখো যখন 5 এর পাওয়ারে মানে এককে 5 ছিল আর তারপরে জোড় সংখ্যা ছিল তখন আমরা 5 পেয়েছি। আবার এখানে যখন 5 এর পাওয়ারে মানে এককের ঘরে যখন 5 আছে তারপরে আমরা 3 দিচ্ছি বিজোড় সংখ্যা, তারপরে আমরা কি পাচ্ছি ইউনিট ডিজিট 5 পাচ্ছি, ঠিক আছে। তার মানে কি বুঝতে পারলাম যে 5 এর পাওয়ারে যে কোনো সংখ্যাই থাক না কেন কিংবা যত বড়ই সংখ্যা থাক না কেন, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, কিংবা 2000 হতে পারে, 3000 হতে পারে, যেটাই থাক না কেন তাহলে আমরা কি পাবো ইউনিট ডিজিট 5ই পাবো সবসময়, বুঝতে পারলাম। তো এই একইভাবে 0, 1, 5, 6 এরা যখন এককের ঘরে বসে থাকে, ঠিক আছে, আর এদের পাওয়ারে যে কোনো সংখ্যা জোড় হতে পারে, বিজোড় হতে পারে, মৌলিক হতে পারে, ঠিক আছে, যে কোনো সংখ্যায় থাক না কেন তাদের এককের ঘরের ভ্যালু কখনো পরিবর্তন হয় না। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। এইরকম ভাবেই যদি আমি আরেকটা উদাহরণ নিই, দেখো যদি আমি 11 এখানে একের কথাও বলেছি, তো যদি আমি 11 নিয়ে থাকি, দেখো 11-র পাওয়ারে যদি আমি 2 দিই এর মানে কত হবে 121, তাই তো। তো এখানে দেখো এককের ঘরে কি পেলাম আমরা, এককের ঘরে ইউনিট ডিজিট যেটা সেটা তো আমরা 1ই পেলাম, তাই না, তাই তো। এবার যদি 11-র পাওয়ারে আমি যদি 3 দিতাম, ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত হতো, এটা হতো 1331, ঠিক আছে 1331 হতো, ঠিক আছে। এই 11-র পরে 3 দিলে 1331 হয়। তো দেখো এখানেও যে একই তো আছে, তো এখানেও ইউনিট ডিজিট যেটা হচ্ছে সেটা আমরা কত পাচ্ছি 1-এ তো পেয়ে গেলাম, তাই না। তাহলে দেখো সে একই কথায় দাঁড়ালো কি 0, 1, 5, 6 এদের পাওয়ারে যত সংখ্যা যত বড় সংখ্যাই থাক না কেন সেটা জোড় হোক, বিজোড় হোক কিংবা মৌলিক হোক, যাই থাক না কেন এককের ঘরের অঙ্ক কখনো পরিবর্তন হবে না, যেটা আছে সেটাই থাকবে। আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে, ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা এইটাই মনে রাখবো, হ্যাঁ, যে 0, 1, 5, 6 এদের পাওয়ারে যত বড়ই সংখ্যা থাক না কেন এরা যদি এককের ঘরে বসে থাকে তাহলে এদের ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্ক পরিবর্তন হবে না, যে থাকবে সেটাই হবে, ঠিক আছে। যেমন এখানে 1 ছিল, তো আমাদের ইউনিট ডিজিটের যে ভ্যালু সেটাও কত হলো 1 হলো, বোঝা গেছে। এবার দেখো 4-এর আর 9-এর ব্যাপারটাতে আসি, ঠিক আছে, 4-এর আর 9-এর ব্যাপারটাতে আসি। দেখো 4-এর কি বলে, এই দুইজনা, ঠিক আছে, যদি আমি 4-এর পাওয়ারে যদি 2 লিখি ভ্যালু আমার কত হবো 4 এ 4 16, যদি 4-এর পাওয়ারে আমি যদি 3 লিখি তার মানে কি 4-এর পাওয়ারে কিউব, তাহলে এর ভ্যালু কত হবে 64। যদি আমি 4-এর পাওয়ারে দেখো 4-এর পাওয়ারে যদি আমি 4 লিখি তাহলে আমি কত পাবো, তোমার হচ্ছে 16 256, ঠিক আছে, 256 পাবো, বোঝা গেছে। এবার দেখো যখন আমি 4-এর পাওয়ারে 2 দিলাম তখন আমার 16 হলো, তাই তো। 4-এর পাওয়ারে যখন আমি 3 দিলাম তখন আমার কত হলো 64 হলো। 4-এর পাওয়ারে যখন আমি 4 দিলাম তখন হলো 256 হলো। তাহলে একটা জিনিস খেয়াল করেছো কি, যখন আমি জোড় সংখ্যা দিয়েছি, এই যে 4-এর পাওয়ারে যখন আমি জোড় সংখ্যা দিয়েছি তখন কত হচ্ছে 6 হচ্ছে। 4-এর পরে যখন 3 দিলাম তখন দেখো 4 হচ্ছে। আবার দেখুন 4-এর পাওয়ারে আমি যখন জোড় সংখ্যা দিয়েছি, 4-এর পরে 4 দিয়েছি জোড় সংখ্যা, তো তখন আমার কি হচ্ছে, তখন দেখো আমার কত হচ্ছে 256। তাহলে এটা বোঝা গেল যে 4-এর পাওয়ারে যখন জোড় সংখ্যা থাকবে তখন আমরা এককের ঘরে, ঠিক আছে, এককের ঘরে আমরা কি পাবো 6 পাবো। এবং যদি 4-এর পাওয়ারে 3 বা বিজোড় সংখ্যা থাকে মানে বিজোড় সংখ্যা থাকে অ্যাকচুয়ালি, তাহলে আমরা কি পাবো সেটা পাবো কত 4 পাবো, ঠিক আছে। আর যদি 4-এর পাওয়ারে 4 থাকে বা জোড় সংখ্যা থাকে আবার সেই একই হলো, তাহলে এটা পরিষ্কার হয়ে গেল যে 4-এর পাওয়ারে জোড় সংখ্যা থাকলে আমরা বলবো তার যে এককের ঘরের অঙ্ক সেটা হবে 6। আর যদি 4-এর পাওয়ারে বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা কি বলবো যে এককের ঘরের অঙ্ক যেটা হবে সেটা হবে আমাদের 4, ঠিক আছে। তো আমরা এই বিষয়টা এভাবেও মনে রাখতে পারি, দেখো কিরকম ভাবে এটা লিখে রেখো তোমরা, ঠিক আছে। আচ্ছা এইখানটা আমি আগে এটা লিখে দিই, হ্যাঁ, দেখো 0-র পাওয়ারে n, আচ্ছা n মানে যে কোনো সংখ্যা, দেখো 0 সরি n ইকুয়াল হচ্ছে any নাম্বার, যে কোনো সংখ্যা বাংলায় লিখে দিই, যে কোনো সংখ্যা,
ঠিক আছে, যে কোনো সংখ্যা n সমান সমান আছে যে কোনো একটা সংখ্যা হতে পারে। ঠিক আছে, এবার দেখো যদি শূন্যর পাওয়ারে যদি n থাকে তাহলে আমাদের এককের ঘরে ইউডি এককের ঘরে যে হবে সেটা হবে আমাদের শূন্য। যদি একের পাওয়ারে n মানে কি যে কোনো সংখ্যা যে বললাম যদি থাকে তাহলে ইউডি যেটা হবে সেটা হবে আমাদের এক। ঠিক আছে, যদি আমাদের পাঁচের পাওয়ারে n থাকে তাহলে আমাদের কি হবে ইউডি কি হবে আমাদের পাঁচই হবে। যদি ছয়ের পাওয়ারে n থাকে তাহলে আমাদের ইউডি ইউনিট ডিজিট যেটা হবে সেটা আমাদের কত হবে ছয় হবে। বোঝা গেছে? এই জিনিসগুলো একটু লিখে রেখো। ঠিক আছে, আমার এদিকটা চেপে লেখা হয়ে গেল n সমান সমান যে কোনো সংখ্যা। ঠিক আছে, n সমান সমান কি n সমান সমান দেখো যে কোনো সংখ্যা, তাহলে শূন্যর পাওয়ারে যদি যে কোনো সংখ্যা থাকে এটা কিন্তু এককের ঘরটা দেখবো। হ্যাঁ, আগে যা থাকে থাক তাতে কোনো আপত্তি নেই, আগে এই এককের ঘর বাদে বাকি যে যাই থাক না থাক তাকে ইগনোর করো। ঠিক আছে, তাকে ভাবো কিছু ওখানে নেই, ওকে আমরা দেখিনি। ঠিক আছে, এরকম ভাবে ইগনোর করে দাও। বোঝা গেছে? তো এইদিকে যে থাকবে থাক তাতে কোনো আপত্তি নেই, এইদিকে যে থাকে থাক তাতে কোনো আপত্তি নেই আমাদের। ঠিক আছে, এদিকে যে থাকে থাক তাতে কোনো আপত্তি নেই, আমরা শুধু যেহেতু ইউনিট ডিজিট বের করছি আমরা শুধুমাত্র এই ইউনিট ডিজিটটাই দেখব। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ইউনিট ডিজিট ওই সেই কথা রইলো। তাহলে এই শূন্যর পাওয়ারে যে কোনো সংখ্যা থাকলে শূন্য, একের পাওয়ার কিংবা পাঁচের কিংবা ছয়ের পাওয়ারে যে কোনো সংখ্যা থাক না কেন আমরা সেই সংখ্যাটাই পাবো। বোঝা গেছে? আশা করি এইটা নিয়ে কোনো সমস্যা হবে না। এবার চারেরটা কি বললাম, চারে ঠিক আছে চারের পাওয়ারে যদি আমাদের ওড নাম্বার থাকে, ওড বা বিজোড়, ঠিক আছে ওড বা বিজোড়, আর যদি চারের পাওয়ারে যদি আমাদের ইভেন নাম্বার থাকে, ইভেন বা জোড় একই কথা, আমি বাংলা ইংলিশ দুটোতেই লিখে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো চারের পাওয়ারে যখন আমাদের বিজোড় সংখ্যা থাকছে আর চারের পাওয়ারে যখন আমাদের জোড় সংখ্যা থাকছে তখন আমরা ইউডি যেটা পাবো, দেখো জোড় সংখ্যা থাকলে আমরা কত পাবো, আমরা চার পাবো। ঠিক আছে, যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা কত পাবো, ইউনিট ডিজিট। ঠিক আছে, ইউনিট ডিজিট যেটা আছে সেটা আমরা কত পাবো, ছয় পাবো। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তাহলে দেখো চারের পাওয়ারে ওড মানে কি বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে আমরা ইউনিট ডিজিট ছয় পাবো। যদি চারের পাওয়ারে ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা থাকে তাহলে আমরা ইউনিট ডিজিট কত পাবো, আমরা চার পাবো। বোঝা গেছে? এই যে আমি যা কিছু এখানে লিখে দিলাম এগুলো সুন্দর করে একটু সাজিয়ে লিখে নিও। ঠিক আছে, তাহলে আশা করি কোনো সমস্যা তোমাদের হবে না। বুঝে গেছে? এটা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিলাম। হ্যাঁ, এটা মোছার কারণ হচ্ছে আমার বোর্ডে জায়গা কম, বোর্ডটা ছোট তো। ঠিক আছে, এবার দেখো নয়েরটা দেখি। হ্যাঁ, চারেরটা বলো, এবার নয়েরটা দেখি। দেখো নয়ের পাওয়ারে যদি আমি এক লিখি তাহলে আমার কত পাবো, নয়ই পাবো। নয়ের পাওয়ারে যদি আমি দুই লিখি, নয় নং ৮১ পাবো। দেখো নয়ের পাওয়ারে যদি আমি তিন লিখি, নয়ের পাওয়ারে যদি আমি তিন লিখি তাহলে পাবো ৭২৯। তো এখানে দেখো যখন নয়ের পাওয়ারে একটা বিজোড় সংখ্যা দিচ্ছি, একটা বিজোড় সংখ্যা, তো সেক্ষেত্রে আমি নয় পাচ্ছি। জোড় সংখ্যা হলে আমি এক পেয়ে যাচ্ছি। আবার দেখো নয়ের পরে যখন তিন বিজোড় সংখ্যা দিচ্ছি তখন আমি কত পাচ্ছি, দেখো নয় পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো যে নয়ের পাওয়ারে যদি ওড নাম্বার, ওড মানে কি, ওড মানে হচ্ছে বিজোড়, তাহলে আমাদের ইউ ডি যেটা হবে সেটা হবে কত আমাদের নয় হবে। ঠিক আছে, আবার আর যদি নয়ের পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে, ঠিক আছে ইভেন নাম্বার থাকে তাহলে আমরা ইউডি ইউনিট ডিজিট কত পাবো, আমরা এক পেয়ে যাবো। ঠিক আছে, মনে থাকবে ওড মানে হচ্ছে বিজোড়, ইভেন মানে হচ্ছে জোড়। ঠিক আছে, তাহলে নয়ের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা ইউনিট ডিজিট নয় পাবো, সেটা যত বড়ই সংখ্যা হোক না কেন। ঠিক আছে, আর নয়ের পাওয়ারে যদি ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা থাকে তাহলে আমরা কত পাবো, ইউনিট ডিজিট আমরা এক পাবো। সেটা যত বড় সংখ্যা হোক না কেন, শুধু জোড় বিজোড় দেখবো, বাকি কিছু দেখবো না। ঠিক আছে, বুঝাতে পারলাম? তো এটাও লিখে নিও। হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখো বাকি রয়ে গেল দুই, তিন আর সাত, আট। ঠিক আছে, তো দুইয়ের ক্ষেত্রেটা দেখি। ঠিক আছে, যখন দেখো দুইয়ের পাওয়ারে আমরা যদি দুই লিখি, ঠিক আছে তাহলে এইখানে দেখো কি পাবো, দুইয়ের পাওয়ারে যদি আমরা দুই লিখি তাহলে দুইয়ের পাওয়ারে কত, চার হবে। দুইয়ের পাওয়ারে তিন লিখলে দেখো আট হবে। দুইয়ের পাওয়ারে যদি আমরা এখানে চার লিখি এখানে ১৬ হচ্ছে। তো দেখো এখানে কোনো ঠিক নেই। ঠিক আছে, আবার এই দুইয়ের পাওয়ারে যদি আমরা পাঁচ লিখি তাহলে কত হবে, 32 হবে। তাহলে দেখো আমি যখন জোড় সংখ্যা লিখছি, দেখো জোড় সংখ্যাগুলো যদি ফলো করি কোনো একটা প্যাটার্নে আসছে কি, কোনো একটা প্যাটার্নেও কিন্তু আসছে না। ঠিক আছে, প্রথমে দুই লিখলাম চার পেলাম,
আবার 3 দিলাম 2 এর পাওয়ারে 8 পেলাম। 2 এর পাওয়ারে 4 দিলাম কত পেলাম? 16, মানে এককের ঘরে কত পেলাম? 6 পেলাম। তারপরে দেখো যদি 2 এর পাওয়ারে 5 দিই তাহলে দেখো কত পেলাম? 32 পেলাম। তাহলে এককের ঘরে 2। তো দেখো এককের ঘরে ফার্স্টে কি আসলো? 4 আসলো, তারপরে 8 আসলো, তারপরে 6, তারপরে 2। এর কোনো দেখো নির্দিষ্ট কোনো একটা প্যাটার্ন ফলো করছে না। কিন্তু এইগুলো কিন্তু এই দুটো যখন দেখেছিলাম 4 আর 6, এরা কিন্তু একটা প্যাটার্ন ফলো করছিল। কিংবা এরাও একটা প্যাটার্ন ফলো করছিল। কিন্তু এই 2 কিন্তু কোনো প্যাটার্ন ফলো করছে না। ঠিক আছে? তো এখন কি করা যায়? এখন করতে গেলে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। ঠিক আছে? সেটা হচ্ছে কি, যে 2 এর পাওয়ারে সাপোজ এইখানে সংখ্যা লিখলাম 622। ঠিক আছে? 622 এর পাওয়ারে আমি দিয়ে দিলাম যে 112। ঠিক আছে? 622 এর পাওয়ারে দিয়ে দিলাম 622 এর পাওয়ারে 112। আমি আরেকটা সংখ্যা নেই, যেটা হচ্ছে মনে করো 622ই রাখলাম। ঠিক আছে? কিন্তু পাওয়ারে একটু পরিবর্তন করে দেবো। মনে করো 114। ঠিক আছে? 622 এর পাওয়ারে 114। দেখো দুটো নেওয়ার কারণ কি এখনই বুঝতে পারবে, দেখো একটু ধৈর্য ধরে। ঠিক আছে? তো যখন দেখো আমি 622 এখানেও নিয়েছি, এখানেও নিয়েছি 622, পাওয়ার শুধু আমি পরিবর্তন করে দিয়েছি। কেন পরিবর্তন করছি দেখো, আমরা কি করব, যখন কোনো দেখবো যে কোনো সংখ্যার এককের ঘরে যে অঙ্কটা সেটা 2 আছে। ঠিক আছে? তখন আমরা কি করব, পাওয়ারে, কোথায়, পাওয়ারে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা ভাগ করব। ঠিক আছে? কত দিয়ে? 4 দিয়ে। সবসময় খেয়াল রাখবে, যখনই আমরা ইউনিট ডিজিট বের করব আর কোনো সংখ্যার পাওয়ারকে যদি ভাগ করতে হয় তাহলে 4 দিয়ে ভাগ করব, অন্য কোনো কিন্তু সংখ্যা দিয়ে ভাগ করব না। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তো দেখো এখানে 622 এর পাওয়ারে এখানে কত আছে? 122। তাই তো? তো 22, 100, সরি 122 বললাম, 112। এই 112 কে আমরা কি করবো? 4 দিয়ে ভাগ করবো। ভাগ করে দেখবো যে অবশিষ্ট বা ভাগশেষ কত দাঁড়ায়। ঠিক আছে? এবার দেখো সংখ্যাটা যেহেতু বড়, আমি যদি পুরো সংখ্যাটাকে, এই 112 সংখ্যাটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করতে যাই, ঠিক আছে, তাহলে দেখো অনেক সময় লেগে যাবে। ঠিক আছে? 4 দিয়ে 112কে আমরা ভাগ করলাম, 28 পেলাম। ভাগশেষ কত আমাদের? ভাগশেষ কত হলো আমাদের? দেখো শূন্য হয়ে গেল। অনেকটা সময়ের ব্যাপার। তো এই সময়টা যাতে না লাগে তার জন্য আমরা কি করব, যে পাওয়ারে যে থাকবে না, ঠিক আছে, তার এককের, এই যে এককের ঘর আর দশকের ঘরটা নেব। ঠিক আছে? তাহলে এককের ঘর আর দশকের ঘর নিলে কত হচ্ছে সংখ্যাটা? 12 হচ্ছে। তাহলে আমরা কি করব, এই 112কে আর ভাগ করব না। ঠিক আছে? যেহেতু আমাদের কি লাগবে বললাম, প্রথমেই বললাম যে ভাগশেষটা লাগবে আমার। ঠিক আছে? ভাগশেষ কত দাঁড়ায় সেটা বের করব। মানে পাওয়ারে যে থাকছে তাকে 4 দিয়ে ভাগ করার পরে যে আমার যে ভাগশেষটা, সেই ভাগশেষটা লাগবে ইউনিট ডিজিট বের করতে গেলে। ঠিক আছে? তো কোনো দরকার নেই পুরো সংখ্যাটাকে ভাগ করার, আমরা শুধু শেষের দুটো অঙ্ক নেব। ঠিক আছে? দুটো অঙ্ক নিয়ে যে সংখ্যাটা তৈরি হবে, দেখো দুটো অঙ্ক কি, 1 আর 2 নিয়ে একটা সংখ্যা তৈরি হলো 12। এই 12টাকে ভাগ করব। এবার এই 12 কেন নেবো? কারণ দেখো আমরা ভাগের যে নিয়মগুলো পড়েছিলাম তখন সেই নিয়মগুলো পড়ার সময় আমরা কি পড়েছিলাম, যে যদি কোনো সংখ্যার শেষের 2 অঙ্ক নিয়ে, ঠিক আছে, যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাটা যদি 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ যায় তাহলে কি হয়, পুরো সংখ্যাটাই 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ চলে যায়। এটাই তো পড়েছি আমরা। ঠিক আছে? তো সেই জন্য আমরা কি করব, শর্টকাটে সময় বাঁচানোর জন্য শুধু শেষে 2 অঙ্ক নেব। দুটো অঙ্ক কত, 1 আর 2 নিলাম, তাহলে সংখ্যা হলো কত? 12। তাহলে 112কে আর ভাগ করব না। ভাগ করব কতকে? আমরা 12কে ভাগ করব। কত দিয়ে? 4 দিয়ে। তাহলে দেখো 4 কে যদি 4 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে আমার কি হচ্ছে? ভাগশেষ শূন্য। তাই দেখো একটা দেখো, যখন আমি 112কে 4 দিয়ে ভাগ করেছিলাম তখনও কিন্তু ভাগশেষ আমার শূন্যই ছিল। ঠিক আছে? আবার যখন শুধুমাত্র এই শেষের দুটো অঙ্ককে আমি যখন ভাগ করলাম তখন দেখো ভাগশেষ আমার শূন্য আছে। দেখো তাহলে আমাদের থিওরিটা ভুল নেই কোনো কিছুতে। ঠিক আছে? থিওরি ঠিক আছে। তো আমরা এবার কি করব, যে দেখো এইখানে যদি আমার এই এককের ঘরের মানটা বের করতে হয় তাহলে দেখো আমার এখানে শূন্য হয়ে গেল ভাগশেষ। তাহলে এবার কি করা যায়? যদি ভাগশেষ থাকে তখন আলাদা ব্যাপার। কিন্তু যখন ভাগশেষ শূন্য হয়ে যাবে তখন কিন্তু আবার অন্যরকম ব্যাপার। সেটা কি করব, তখন আমরা ভেবে নেব যে এই 622 এর পাওয়ারে 4 আছে। ঠিক আছে? 622 এর পাওয়ারে কত আছে তখন ভেবে নেব যে 622 এর পাওয়ারে তাহলে 112 নেই, আমরা ভাববো যেহেতু ভাগশেষ নেই, তাই ওখানে আমরা ভাববো যে 622 এর পাওয়ারে 4 আছে। ঠিক আছে? 622 এর পাওয়ারে কত আছে? 4 আছে। আর এক কথা মনে রাখবে, যে যখনই এই এককের ঘরে 2 থাকবে আর পাওয়ারে 4 থাকবে, কি, এককের ঘরে 2 থাকবে আর পাওয়ারে 4 থাকবে, তখনই আমার এককের ঘরের অঙ্ক 6 হয়ে যাবে 2 এর ক্ষেত্রে। ঠিক আছে? যদি বলো দাদা কি করে হলো একটু বুঝিয়ে দেওয়ার একটু। ঠিক আছে? তাহলে দেখো এইখানে 622 এর পাওয়ারে কত আছে আমার? 4 আছে, তো তার মানে কি 622 কবার গুণ হবে?
4 বার গুণ করতে হবে, তাহলে 622কে আমরা 4 বার একটু গুণ করে দেখি। হ্যাঁ, 622কে দেখো 622 গুণ 622 গুণ 622 গুণ 622। দেখো 4 বার আমি লিখেছি। আর এখানে যেহেতু ইউনিট ডিজিট এককের ঘরের অঙ্কটা আমাদের বের করতে হবে, তাই আমরা কি করব, যে শুধুমাত্র প্রত্যেকটা থেকে প্রত্যেক সংখ্যা থেকে শুধু এককের ঘরের অঙ্কটাই নেব, বাকি কিছুই নেব না। ঠিক আছে, কারণ আমাদের এককের ঘরের অঙ্ক বের করা নিয়ে তো কথা, সে আমি যেভাবেই বের করি না কেন। তো সেইখান থেকে কি করব, এই দুইয়ের সাথে এই দুই গুণ করবো, মানে এককের ঘরের সাথে এককের ঘরের গুণ করব। তাহলে এই দুইয়ের সাথে আমরা এই দুইটা গুণ করি, তাহলে গুণ করলে কত হবে, 4 হবে। এবার দেখো 4 হলো, এবার এই 4 নেবো। হ্যাঁ, এই 4টা নেবো, কিন্তু এই 4টা নিয়ে আমরা কি করবো, এই দুইয়ের সাথে আবার গুণ করবো। তাহলে 4 দুগুণ কত হলো, 8 হলো। ঠিক আছে, গুণ করে কত হলো, 8 হলো। এবার কি করবো, এই 8 এই দুইয়ের সাথে গুণ করব। ঠিক আছে, তাহলে এই দুইয়ের সাথে গুণ করলে কত হলো, 16 হলো। তো তাহলে দেখো 16 এককের ঘরে কি আছে, 6 আছে। তো এইখান থেকে আমরা বলবো যে এর যে ইউনিট ডিজিট হবে সেটা হবে 6। তাহলে আমাদের এটা হবে উত্তর। আশা করি আমি বোঝাতে পারলাম, কোনো সমস্যা নেই। তাহলে দেখো 622 এর পাওয়ারে 112 ছিল, যেটা করলাম আমরা প্রথম থেকে। 622 এর পাওয়ারে 112 ছিল, তো আমরা শুধু 4 দিয়ে ভাগ করবো 12টাকে। 12টাকে ভাগ করে দেখলাম ভাগশেষ আমাদের শূন্য, তাই আমরা ভেবে নেব 622 এর পাওয়ারে 4 আছে। ঠিক আছে, আর আমি কি বললাম, যখনই দেখবে যে এককের ঘরে 2 আছে আর পাওয়ারে 4 হচ্ছে, তখনই আমরা বলে দেবো যে ওখানে আর কিছু দেখবো না, বলবো ডাইরেক্ট বলবো যে ওখানে এককের ঘরের অঙ্ক 6 হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে খাতায় লিখে রাখো ভালো করে নোট করে। আশা করি এটা বোঝাতে পারলাম। ঠিক আছে, এবার দেখো, এবার এই পাশে যেটা নিয়েছি আমি, এইখানে শুধু উত্তরটাই রাখছি এইখানে। হ্যাঁ, যে 600 পাওয়ারের 1 হবে। এবার দেখো এইখানে যে সংখ্যাটা নিয়েছি সেটা কত নিয়েছি, 622 নিয়েছি। একই সংখ্যা, পাওয়ারে শুধু আলাদা। ঠিক আছে, তো এখানে সে একই নিয়ম অ্যাপ্লাই করবো। কি করবো, শেষের দুটো অঙ্ক তুলবো আমরা। তাহলে শেষের দুটো অঙ্ক আছে 40, তাই তো 14। তো এই 14 কে আমরা কত দিয়ে ভাগ করবো, 4 দিয়ে। তাহলে 4 এ 4 16 বেশি হয়ে যাচ্ছে, 3 4 কত হবে, 12। যদি ভাগ বিয়োগ করি তাহলে আমাদের 2 দেখো অবশিষ্ট রয়ে যাচ্ছে। তো তাহলে আমরা কি বলবো, যে 622 এর পাওয়ারে 2। ঠিক আছে, ভাগশেষটা লিখে দিলাম। ভাগশেষ যেহেতু 2 রয়ে গেছে, তাই আমরা কি বলবো, 622 এর পাওয়ারে আমরা বলে দিলাম 2। তার মানে কি হবে, 622 দেখো তোমার হচ্ছে 2 বার গুণ করতে হবে। দেখো এখানে কিন্তু 4 নেই, যদি 4 থাকতো তাহলে ডাইরেক্ট বলতাম 6 হবে। কিন্তু যখনই 1 2 3 থাকবে, তখন আমরা এটা করে নেব। ঠিক আছে, কিরকম ভাবে, এইখানে 622 এর পাওয়ারে 2 আছে, মানে কি সংখ্যাটা তো 2 বার গুণ হবে। তাহলে 622 গুণ 622, তাহলে দেখো এককের ঘরে এদিকে 2 এদিকে 2, এই দুটো গুণ করবো শুধু। ঠিক আছে, এই দুটো 2 দুগুণ কত হচ্ছে, 4। তাহলে এককের ঘরের অঙ্ক কত হবে এই ক্ষেত্রে, যখন 622 এর পাওয়ারে 114, তখন আমরা বলবো এককের ঘরের অঙ্কটা আমাদের হবে 4। বোঝাতে পারলাম, আশা করি কোনো সমস্যা নেই এটা নিয়ে। ঠিক আছে, যদি 3 থাকতো তাহলে 622 3 বার গুণ করতাম। ঠিক আছে, বুঝে গেছে। এটা কিন্তু আমি ব্রটে বলছি, যদি শর্টকাটে করতে যাই তখন আমরা কি করব, তখন আমরা এই 2 এর কিউব করে দেবো, শেষ। ঠিক আছে, এখন দেখো 2 এর পাওয়ারে 2 আছে। তো এককের ঘরে যেহেতু বের করতে হয়, ভাবো যে 2 এর পাওয়ারে 2 আছে, তাহলে 2 এর পাওয়ারে 2 মানে কত, 4 হবে। যদি এইখানে 2 এর পাওয়ারে 3 থাকতো, তাহলে 2 এর পাওয়ারে 3 মানে কত হচ্ছে, কিউব মানে 8 হচ্ছে। ঠিক আছে, বুঝে গেছে, এইভাবেও বের করে নিতে পারো। আর আমি এইটা এভাবে লিখেছি, এই 622 গুণ 622 কেন লিখেছি, এখন যেহেতু শুরু থেকে করছি, এই জন্য আমি ভেঙে ভেঙে সবকিছুটা করছি। ঠিক আছে, শর্টকাটে করলে পরে আমরা শুধু এই এককের ঘরে দেখে নেবো আর পাওয়ারটা দেখে নেবো কি আছে। ঠিক আছে, বুঝাতে পারলাম আশা করি। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে দেখো 2 এর বিষয়টা গেল। এবার দেখো 3 এর বিষয়টা। ঠিক আছে, 3 এরটা যদি খেয়াল করি, দেখো 2 এরটা আমাদের হয়ে গেল, এবার 3 এরটা। তো 3 এর পাওয়ারে যদি আমি 1 লিখি তাহলে কত হবে, 3 ই হবে। 3 এর পাওয়ারে 2 লিখলে আমাদের হবে 9। 3 এর পাওয়ারে 3 লিখলে হবে আমাদের হচ্ছে 27। আর 3 এর পাওয়ারে 4 লিখলে হবে 81। ঠিক আছে, তাহলে 3 এর পাওয়ারে 4 লিখলে কত হচ্ছে, দেখো আমাদের 81 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এইখানে যখন 3 এর পাওয়ারে 1 বিজোড় সংখ্যা ছিল, প্রথমে 3 হলো, জোড় সংখ্যা হলো 9 হলো, বিজোড় সংখ্যা হলো 7 হলো, দেখো জোড় সংখ্যা হলো, আবার কত হলো, 1 হলো। তাহলে এও তো কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করছে না, করছে কি, করছে না। তো তা এর ক্ষেত্রে আমরা কি করব, এর ক্ষেত্রে ওই একইভাবেই নির্ণয় করব, যেমনটা আমরা 2 এর শিখলাম, সেই একইভাবে 3 এরটাও করব। সাপোজ এইখানে ভাবো যে আমি একটা সংখ্যা নিলাম যেটা হচ্ছে 233। ঠিক আছে, এর পাওয়ারে মনে করো 112 দিয়ে দিলাম। ঠিক আছে, 112 দিয়ে, ঠিক আছে, আরেকটা সংখ্যা নিলাম যে 233, এর পাওয়ারে 100 তোমার হচ্ছে 41 দিলাম। ঠিক আছে, 141 দিলাম।
এবার কি করব, আমরা 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, পাওয়ারে। প্রথমে আমরা এটা দেখি। ঠিক আছে, প্রথমে এটা দেখি। দেখো 233 এ তো না এককের ঘরে 3 আছে। 3 আছে তো? তাহলে আমরা আমাদের এককের ঘরে 3 আছে। বাকি এই যে দুটো আছে না, এদের ভাবো কি যারা নেই। ভাবো যে ওরা নেই। হাওয়া। ঠিক আছে? তাহলে এককের ঘরে এখানে 3 আছে। তো 3 এর দেখো পাওয়ারে কত হচ্ছে 112। তাহলে 112 কে আমরা ভাগ করব। কত দিয়ে? 4 দিয়ে কিন্তু। সবসময় মনে রাখতে হবে 4 দিয়ে। পাওয়ারকে ভাগ করতে গেলে এককের ঘরের অঙ্ক যদি বের করতে হয়, ইউনিট ডিজিট যদি বের করতে হয়, তাহলে পাওয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করব। অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করব না। ঠিক আছে? তো এখানে দেখো 12 আছে। তাহলে 4 দিয়ে ভাগের নিয়ম কি বললাম, যে লাস্টের দুটোকে আমরা ভাগ করবো। সবাইকে ভাগ করতে যাবো না, সেটুকু না সময় আমাদের কাছে নেই, আমরা খুব ব্যস্ত মানুষ। তাহলে দেখো এই 12 কে যদি আমরা ভাগ করি, তাহলে 12 তো সম্পূর্ণরূপে ভাগ হয়ে যাবে, তাই কি না? তাহলে 12 যদি সম্পূর্ণরূপে ভাগ হয়ে যায়, তখন আমরা কি ভাববো, যে 3 এর পাওয়ারে 4 আছে। ঠিক আছে, কারণ ভাগশেষ কি পাচ্ছি, যদি এটা এই 112 কে আমরা ভাগ করি 4 দিয়ে, তো আমার কি হবে, ভাগশেষ কি হবে, শূন্য হবে। তো তো যখনই শূন্য হবে, তখন আমরা ভেবে নেবো 3 এর পাওয়ারে 4 আছে। ঠিক আছে, 3 এর পাওয়ারে কত আছে, 4 আছে। এবার ভাবো যে 3 এর পাওয়ারে 4 হলে পরে আমার ভ্যালু কত হয়, 3 এর পাওয়ারে 4 মানে 81। 81 যদি হয়, তার মানে কি হবে, আমাদের এককের ঘরের অঙ্ক যেটা হবে, দেখো এককের ঘরের অঙ্ক ইউনিট ডিজিট যেটা হবে সেটা হচ্ছে 1। বোঝা গেল? এই দেখো এখানে লিখেও দিয়েছি, 3 এর পাওয়ারে যদি 4 থাকে তাহলে কত হবে, এককের ঘরের অঙ্ক দেখো 81 হচ্ছে তো, এককের ঘরের অঙ্ক তাহলে 1 হচ্ছে। বোঝা গেল? ঠিক আছে, মনে থাকবে। এবার দেখো এইটা দেখো, এইখানেও সে একই কাজ করব, যেটা আমি লিখেছি 41 লিখেছি। ঠিক আছে, তো 141 আমরা কি করব, শুধু লাস্টের ঘরের অঙ্ক, হ্যাঁ লাস্টের ঘরের দুটো নিয়ে যে সংখ্যাটা তৈরি হবে, লাস্টের দুটো অঙ্ক নিয়ে যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাটা ভাগ করবো। তাহলে এখানে 41 আছে তো, তাহলে যে 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 10 তো 40 হচ্ছে, আমার ভাগশেষ কত রয়ে যাচ্ছে, 1 রয়ে যাচ্ছে। তো তাহলে আমরা এখানে এই দুটো সংখ্যা তো ভাববো যে নেই ওরা। ঠিক আছে, এই 23 কে ভাববো যে নেই, 233 এর 23 কে ভাববো ওরা নেই। ঠিক আছে, আছে কি, শুধু এই 3 আছে। তখন এই 3 এর পাওয়ারে আমরা ভাববো কত আছে, 1 আছে। তাহলে 3 এর পাওয়ারে 1 মানে কত হচ্ছে, 3 এর পাওয়ারে 1 মানে 3ই হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই 233 এর ক্ষেত্রে পাওয়ার যেটা দিয়েছি সেই অনুযায়ী আমাদের এককের ঘরের অঙ্ক কত হবে, এই ইউনিট ডিজিট ইউডি সমান সমান ইউনিট ডিজিট কত হচ্ছে আমাদের, 1 হচ্ছে, 3 হচ্ছে। বুঝতে পারলাম আশা করি। ঠিক আছে, চলো 3 গেল। এবার দেখা যাক 7 আর 8। দেখো তাহলে 3 আমাদের হয়ে গেল এখানে। এবার দেখো 7, 7 এর পাওয়ারে যদি 1 দিই তাহলে আমাদের 7 হবে। 7 এর পাওয়ারে যদি আমরা 2 দিই তাহলে 49 হবে। তো যদি 7 এর পাওয়ারে আমরা 3 দিয়ে থাকি তাহলে কত হবে, সেটা হচ্ছে 343। ঠিক আছে, তো দেখো এখানে যখন 7 এর পাওয়ারে 1 দিলাম তখন কত হচ্ছে, 7 হচ্ছে, 2 দিলে 9 হচ্ছে, 3 দিলে 3 হচ্ছে। দেখো এটাও কোনো প্যাটার্ন ফলো করছে না। ঠিক আছে, তখন আমরা কি করব, যে এর ইউনিট ডিজিট যদি আমাদের বের করতে হয়, তখন কি আমরা সাপোজ করে 27 লিখলাম। ঠিক আছে, কিংবা 227 লিখলাম। ঠিক আছে, কিংবা 2000 একটু বেশি লিখে দিয়েছি। চলো 2277 লিখে দিলাম। তো এইখানে যদি বলা হয় যে এর পাওয়ারে আছে 127, ঠিক আছে, 127 আছে, তাহলে বলবো কি যে এর ইউনিট ডিজিট কত। তখন আমরা কি করব, তখন আমরা করব কি, এই শেষের দুটো নেব শুধু। ঠিক আছে, পাওয়ারে যে থাকবে তার শেষের দুটো অঙ্ক নিয়ে এর যে সংখ্যাটা তৈরি হবে, তো শেষের দুটো অঙ্ক কত আছে, 2 আছে, 7 আছে। তো ওই দুটো নিয়ে সংখ্যাটা তৈরি কত হলো, 27। তো 27 কে আমরা কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো 27 কে 4 দিয়ে, এবার দেখো এই বারবার যে আমি লিখে করতে যাবো, লিখে করতে যাবো, এটা হবে না। ঠিক আছে, সময় বাঁচবে না। তো আমরা কি করি, আমরা মনে মনে ভেবে নিই। ঠিক আছে, তো দেখো 4 7 কত হবে, 28 হচ্ছে, 4 7 কত হচ্ছে, 28 হচ্ছে। তো আমার আছে কত, 27। তাহলে 4 6 কত হচ্ছে, 24। তাহলে 27 থেকে 24 বাদ দিলে আমি কত পাবো, 3 পাবো। তো তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম, যদি এই সংখ্যাটাকে যদি আমি 4 দিয়ে ভাগ দিই, তাহলে আমার ভাগশেষ কত হবে, 3 হবে। তাহলে আমরা লিখে নেব, শুধুমাত্র এই 7 এর পাওয়ারে কত লিখবো, আমরা 3 লিখবো। বাকি এই তিনটে ভাববো কি যে নেই। ঠিক আছে, এই তিনটে ভাববো নেই, কারণ আমাদের ইউনিট ডিজিট বের করা নিয়ে কথা। তো এখানে যে থাকে থাক না, পড়ে মরুক, কোনো দরকার নেই। ঠিক আছে, তো এইখানে 3 আছে, 7 আছে, তো 7 এর পাওয়ারে ভাববো কি 3, কারণ 3 কোথা থেকে পেলাম, এই যে এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করেছি, ভাগশেষ আমার 3 রয়ে গেছিল, সেই 3 আমি ভাবলাম যে 7 এর পাওয়ারে 3 আছে। ঠিক আছে, তো 7 এর পাওয়ারে 3 মানে কত হবে, তাহলে 7 এর পাওয়ারে 3 মানে আমার হচ্ছে 343 বলতে পারি। তো 343 এ দেখো কে আছে, 3 আছে। তো তাহলে এই ক্ষেত্রে এই 2277 এর পাওয়ারে যে 7টা আছে, তার জন্য আমরা বলতে পারি এককের ঘরের অঙ্ক কত হবে, আমাদের 3 হবে। তাহলে দেখো পাওয়ারে 3 হলো, তো এটা বোঝাতে পারলাম। ঠিক আছে, এবার দেখো আমরা দেখি 8 এরটা। ঠিক আছে, আচ্ছা, যদি এইখানে একটা জিনিস খেয়াল করো, যদি পাওয়ারে যদি একদম পাওয়ারে যে থাকতো তাকে যদি 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যেত। ঠিক আছে, তারপর যদি অন্য কোনো একটা সংখ্যা নিই, যে 2277 আমি নিলাম।
ঠিক আছে, এমন নিয়ে 140 নিলাম, ঠিক আছে, পাওয়ার 140 নিলাম। তো দেখো এখানে 40কে দিয়ে ভাগ করতাম 4 দিয়ে, তাহলে 4 দিয়ে 10 বারে ভাগ হয়ে যেত, ভাগশেষ কত হতো? শূন্য। তাহলে শূন্য যেহেতু হতো, তাহলে আমরা এখানে এই তিনটে তো ভাবতাম যে নেই, শুধু 7-এর পরে আমরা কত ধরতাম? 4। তখন গিয়ে 7-এর পাওয়ারে 4 ধরলাম। দেখো তার মানে কি 7 কতবার গুণ হবে? এই ক্ষেত্রে যখন ভাগশেষ শূন্য হবে তখন তো আমার পাওয়ারে 4 দিতে হবে, শূন্য আমরা দিতে পারবো না কিন্তু, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে যদি এটা হয়, আচ্ছা, তাহলে কি করবো? 7 কতবার গুণ হবে? 4 বার গুণ হবে। তাহলে দেখো 7 গুণ 7 গুণ 7 গুণ 7, ঠিক আছে, তো এই দুটো 7, 7 ইন্টু 7 করলে কত হচ্ছে? 49, ঠিক আছে, 49 হচ্ছে। আর দেখো এই দুটো 7 যদি গুণ করি তাহলে এখান থেকেও 49 হচ্ছে। তাহলে দেখো দুটো 49, এখানেও 49, এখানেও 49। তো আমরা কি করবো? এই শেষের দুটো অঙ্ক নেবো, শুধু ওই এককের ঘরে নেবো। তাহলে হচ্ছে 9 9, তো 9 9 কত হয়? 81। তাহলে 81 যদি হয়, 81 এককের ঘরে কে থাকে? 1 থাকে। তাহলে যখন এই 7-এর পাওয়ারে আমার ইয়ে হবে, 4 বসবে, তখন আমি কি বুঝবো? যে আমার এককের ঘরের অঙ্ক কত হবে? আমার 1 হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো চলো তার পরেরটা করা যাক। দেখো তার পরেরটা যেটা আছে সেটা বলছে কি, তাহলে আমাদের 7 হয়ে গেল, এবার 8টা বাকি আছে। 8টা করলে আমাদের ইউনিট ডিজিটের যে ইয়েটা, বিষয়টা, এটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তো 8-এর পাওয়ারে যদি আমি 1 লিখি, ঠিক আছে, তাহলে আমাদের কত পাবো? 8 পাবো। 8-এর পাওয়ারে 2 লিখলে আমরা কত পাবো? 64 পাবো। 8-এর পাওয়ারে 3 লিখলে আমরা পাবো 512। দেখো 8-এর পাওয়ারে যখন লিখছি অনবরত, তখন দেখো কোনো প্যাটার্ন ফলো করছে না, একবার 8 হচ্ছে, একবার 4 হচ্ছে, একবার 2 হচ্ছে এককের ঘরে, তাই তো? এটাও কোনো প্যাটার্ন ফলো করছে না। তো এর ক্ষেত্রে আমরা কি করব? ওই একই ভাবে করব, যেরকম ভাবে 2 করলাম, 3 করলাম, 7 করলাম, ঠিক একই রকম ভাবে আমরা 8-এরটাও আমরা বের করব। ঠিক আছে, তো 8-এরটা বের করতে মনে করো যে 328 লিখি, 328, এর পরে দিলাম 12, দিয়ে বললাম যে এর ইউনিট ডিজিট কত হবে। তখন আমরা কি করবো? 12কে 4 দিয়ে ভাগ করব, তাহলে সম্পূর্ণরূপে তো ভাগ হয়ে যাচ্ছে। আর ভাবো কি যে এই দুইজন নাই, শুধু 8 আছে। তাহলে 8-এর পাওয়ারে আমরা 4 দেবো। ঠিক আছে, 8-এর পাওয়ারে আমরা কি দেবো? 4 দেবো। 4 দিয়ে দেখবো যে এর ইউনিট ডিজিট কত হয়। ঠিক আছে, 8-এর পাওয়ারে 4 দিলাম, 4 দেওয়ার মানে কি? 8 কবার গুণ হবে? 4 বার গুণ হবে। তাহলে যদি আমি এখানে লিখি 8 গুণ 8 গুণ 8 গুণ 8, তাহলে দেখো এই দুটো 8 গুণ করলে কত হচ্ছে? 64। এই দুটো 8 গুণ করলে 64, 64 এর থেকে শুধু 4, ঠিক আছে, নেব। আর এই দুটো 8 গুণ করলেও তো আমার 64ই হচ্ছে। তাহলে দেখো এই দুটো যখন গুণ করলাম 64, এই দুটো গুণ করলে 64, তো এখান থেকে 4 নেবো আর এখান থেকে 4 নেবো। এই দুটো 4 যদি আমরা মাল্টিপল করি তাহলে কত? 4 এ 4 এ 16। তাহলে দেখো 4 এ 4 এ যদি আমাদের 16 হয়ে থাকে না, তাহলে 16 এককের ঘরে কি আছে তাহলে? 16 এককের ঘরে হচ্ছে কত? 6। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? যে এককের ঘরের অঙ্ক যেটা হবে সেটা ইউনিট ডিজিট, সেটা হবে আমাদের 6। এই যে আমাদের উত্তর এটা। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ, এবার দেখো যদি এমন কোনো সংখ্যা দিত যেটা ভাগ হতো না, ঠিক আছে, এমন কোনো সংখ্যা দিত, সাপোজ মনে করে এখানে 14 দিল, ঠিক আছে, 114 দিল, তো 328-এর পাওয়ারে দিলে 114, তাহলে আমরা কি দেখবো? এককের ঘরে তো 8 আছে, বাকি দুজন ভাবো নেই। তারপরে কি করব? এই দুটো অঙ্ক 1 আর 4 নিয়ে কত হলো? 14, 14কে আমরা 4 দিয়ে ভাগ করবো। তাহলে 4 দিয়ে যদি ভাগ করা হয় 14কে, ভাগশেষ দেখো 2 থাকে। ঠিক আছে, তাহলে আমরা ভাববো যে 8-এর পাওয়ারে 2 আছে। তাহলে 8-এর পাওয়ারে 2 মানে কত? 8 8 64 হবে। তো এই ক্ষেত্রে আমাদের ইউনিট ডিজিটের যে ভ্যালু সেটা হবে কত? 4। তাহলে ইউনিট ডিজিট, ঠিক আছে, এর 8-এর স্কয়ারের ক্ষেত্রে আমাদের 4 হবে কি? ইউনিট ডিজিট। বুঝাতে পারলাম আমি? আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, হ্যাঁ, আমি চেষ্টা করব আরো ভালো করে গুছিয়ে বলার। তারপরে দেখো, তাহলে এইখানে যা কিছু আছে, ঠিক আছে, আমার 0, 1, 5, 6, এদেরটা আমরা কি জানলাম? যে এদের এককের এরা যদি এককের ঘরে থাকে আর পাওয়ারে যত বড়ই সংখ্যা থাক না কেন, আমার ইউনিট ডিজিট আমি সেটাই পাবো যেটা এককের ঘরে থাকবে। ঠিক আছে, মানে বেসের এককের ঘরে যেটা থাকবে সেটাই হবে এদের ক্ষেত্রে শুধুমাত্র। আর 4 আর 9 এর ক্ষেত্রে কি জানলাম? যদি 4 এর ক্ষেত্রে যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে, কি সংখ্যা? জোড় সংখ্যা বা ইভেন নাম্বার যদি থাকে, তাহলে আমরা কত পাবো? 6 পাবো। আর যদি 4 এর পাওয়ারে যদি বিজোড় সংখ্যা বা ওড নাম্বার থাকে, তাহলে আমরা কত পাবো? সেটা বলবো কি, যে আমরা শুধুমাত্র 4 পাবো। তাহলে 4 এর ক্ষেত্রে জোড় যদি হয় তাহলে আমরা কত পাবো? 6 পাবো। আর যদি 4 এর ক্ষেত্রে বিজোড় হয়, ঠিক আছে, তাহলে আমরা কত পাবো? 4 পাবো। ঠিক আছে, 9 এর ক্ষেত্রে কি বলে? 9 এর ক্ষেত্রে বলে কি, যে 9 এর ক্ষেত্রে যদি জোড় সংখ্যা থাকে পাওয়ারে, 9 এর ক্ষেত্রে যদি পাওয়ারে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার থাকে, তাহলে আমরা কত পাবো? সেটা পাবো হচ্ছে 1। ঠিক আছে,
জোড় সংখ্যা বা ইভেন নাম্বার যদি থাকে তাহলে আমরা পাবো 1। আর যদি 9 এর পাওয়ারে যদি ওড নাম্বার মানে বিজোড় সংখ্যা থাকে, তো সেই ক্ষেত্রে আমরা যে এককের ঘরের অঙ্ক সেটা কত পাবো, আমরা 9 পাবো। ঠিক আছে। আর এই 2, 3, 7 আর 4 এর ক্ষেত্রে ঠিক আছে বিষয়টা একটু আলাদা। আর হ্যাঁ, এটা মনে রাখতে পারো যে 2 এর পাওয়ারে যদি 4 থাকে তাহলে আমি যে এককের ঘরের যে অঙ্কটা পাবো সেটা হচ্ছে আমার 6 পাবো। ঠিক আছে। যদি 2 এর পাওয়ারে যদি 4 থাকে তাহলে আমি এককের ঘরের অঙ্ক কত পাবো, 6 পাবো। 3 এর সঙ্গে যে এককের ঘরে যদি 3 থাকে আর তার পাওয়ারে যদি 4 থাকে তাহলে আমি এটা মনে রাখতে পারি যে আমার এককের ঘরের অঙ্ক যেটা সেটা কত হবে, আমার 1 হবে। ঠিক আছে। আবার যদি 7 এর পাওয়ারে যদি আমার 4 থাকে তাহলে আমি এটা মনে রাখতে পারি যে পাওয়ারে যদি আমার 4 থাকে তাহলে 7 এর এককের মানে সেই ক্ষেত্রে যে এককের ঘরের অঙ্কটা পাবো সেটা আমরা কত পাবো, 1 পাবো। ঠিক আছে। এটা মনে থাকবে। তারপরে দেখো 8 এর যদি কথা বলি, তাহলে দেখো 8 এর ক্ষেত্রে যদি পাওয়ারে 4 থাকে মানে এককের ঘরে 8 থাকতে হবে এবং পাওয়ারে যদি 4 থাকে তাহলে আমরা এটা ভেবে নেবো যে সেই ক্ষেত্রে আমরা এককের ঘরের অঙ্কটা কত পাবো, 6 পাবো। ঠিক আছে। আর আরেকটু যদি গুছিয়ে বলি তাহলে মনে রাখতে পারো, দেখো 2 আর 8 জোড় সংখ্যা। ঠিক আছে। আর 2 আর 8 এর পাওয়ারে যদি 4 থাকে, ঠিক আছে, 2 আর 8 এর পাওয়ারে যদি 4 থাকে তাহলে আমরা এটা ভেবে নেব যে এককের ঘরের অঙ্ক আমরা 6 পাবো। যদি আমি মনে না রাখতে পারো তাহলে এটা ভেবে নেব যে 2 আর 8 দুজনেই তো জোড় সংখ্যা, তাহলে এদের পাওয়ারে কত থাকবে, 6 থাকবে, কারণ 6 একটা জোড় সংখ্যা। ঠিক আছে। আর যদি 3 আর 7 এদের পাওয়ারে যদি 4 থাকে, ঠিক আছে, তাহলে এরা তো বিজোড় সংখ্যা, তাহলে একও কি হচ্ছে, বিজোড় সংখ্যা। তাহলে কি ভাববো যে 3 আর 7 এর পাওয়ারে যদি 4 থাকে তাহলে এককের ঘরের অঙ্ক যেটা সেটা আমরা কত পাবো, 1 পাবো। আর 1 ও একটা বিজোড় সংখ্যা, আর 3 আর 7 এরাও বিজোড় সংখ্যা। বোঝা গেল? তো আশা করি আমি এখানে যা কিছু বললাম সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে। তো এই যে যা কিছু বললাম এইটা কখন কাজে লাগবে, যখন এইরকম ভাবে তোমাদের প্রশ্ন তুলে দেবে। এটা ছোট্ট একটা প্রশ্ন করায়। দেখো মনে করো যে 256 পাওয়ারে 25, ঠিক আছে, ইন্টু মূল্য 25 পাওয়ার হচ্ছে 256, এইটাই উল্টে লিখে দিলাম। আর যদি এখানে বলে যে ইন্টু তোমার হচ্ছে 24 এর পাওয়ারে হচ্ছে তোমার 8, আর প্লাস 27 এর পাওয়ারে তোমার হচ্ছে 12, সমান সমান দিয়ে বলবে যে ইউডি মানে কি, ইউনিট ডিজিট। দেখো এই যে অঙ্কটা লিখেছি, অঙ্কটা অনেক বড় মনে হচ্ছে, দেখলে মাথা নষ্ট করে দেয়, কিন্তু যদি একটু আমরা বুদ্ধি খাটিয়ে আর এই জিনিসগুলো খাটিয়ে যদি আমরা বের করতে যাই তাহলে অনায়াসে বেরিয়ে যাবে। দেখো আমরা জানছি কি যে এইখানে এককের ঘরে যেহেতু ইউনিট ডিজিট মানে কি এককের ঘরের অঙ্ক বের করতে হবে, তবে দেখাচ্ছে এইখানে কি আছে, এককের ঘরে কি আছে, 6 আছে। ভাবো যে এরা দুজন নেই। ঠিক আছে। আবার দেখো এখানে 25 আছে, তো দেখো এখানে 25 একক ঘরে মানে 5 আছে, তাহলে ভাবো কি যে এই 2 নেই। ঠিক আছে। তাহলে দেখো 6 এর পাওয়ারে 25, তার আমরা কি জানলাম যে 6 এর পাওয়ারে যত বড়ই সংখ্যা থাক না কেন এককের ঘরের অঙ্ক কি হবে, 6 হবে। তাই আমি এইটুকুনার থেকে বুঝতে পারলাম যে আমি যেটা পাবো এককের ঘরের অঙ্ক সেটা পাবো 6। এদিকে যা থেকে থাক কোনো ব্যাপার না, ওটা নিয়ে আমাদের মাথা ঘামানো নেই, আমাদের তো উত্তর বের করা নিয়ে কথা, এককের ঘরের অঙ্কটা বের করা নিয়ে কথা। তো এইখান থেকে আমি কি পেলাম, 6 পেলাম। এই গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দাও। এইখানে দেখো 25 এর পাওয়ারে আছে কত, 256। তো এখানে তো 5 আছে, এখানে পাওয়ারে আছে, আর আমরা কি জানতাম যে 5 এর পাওয়ারে যত বড়ই সংখ্যা থাক 5 হবে আমাদের। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি, 5। ঠিক আছে। এবং দেখো তারপরে যদি 24 বলি, 24 এর পাওয়ারে 8 আছে, তো 8 আছে তার মানে কি করবো, পাওয়ারকে আমরা কত দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করবো, 4 এর ক্ষেত্রে বলেছিলাম। আর 8 কে যদি 4 দিয়ে ডিভাইডেড করি তাহলে আমাদের কত হচ্ছে, ভাগশেষ 0। তাহলে 0 যদি হয় তাহলে 4 এর পাওয়ারে আমরা কত বলতে পারি, যে 4 এর পাওয়ারে 4। আর আমি কি বলেছিলাম যে যদি 4 এর পাওয়ারে যদি 4 থাকে সেই ক্ষেত্রে আমরা কত পেয়ে যাব, আচ্ছা এই গুণ চিহ্নটা এখানে দাও। যদি 4 এর পাওয়ারে যদি 4 থাকে আমরা সেই ক্ষেত্রে পেয়ে যাব কত, 6। ঠিক আছে। আশা করি এটা মনে আছে সবার, মনে আছে তো? কিছুক্ষণ আগে কিন্তু বলেছি, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না। আচ্ছা দেখো তারপরে কি আছে, প্লাস আছে, প্লাস দাও। তারপরে যে 27 এর পাওয়ারে 12 আছে, ঠিক আছে। তো 27 এর পাওয়ারে 12 যদি থাকে তাহলে আমরা 12 কে কি করবো, 4 দিয়ে ভাগ করবো, তো 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, ভাগশেষ 0। তো 0 যদি হয় তাহলে আমার কি, আমি তখন কি বললাম যে 7 এর পাওয়ারে যদি 4 থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, যে ওখান থেকে আমরা যে ভাগশেষ সেটা 1 পাবো। ঠিক আছে। তো দেখো 12 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তো ভাগশেষ আমার 0 হচ্ছে, তার মানে এটা ভেবে নিতে হচ্ছে যে এই 2 তো নেই। তাহলে আমার 7 আছে, 7 এর পাওয়ারে আমার 4 দিতে হচ্ছে, তাহলে 7 এর পাওয়ারে 4 মানে আমি কি বলেছিল দাদা, যে 7 এর পাওয়ারে 4 থাকবে মানে কি, যে আমার যে এককের ঘরের অঙ্ক যেটা পাবো সেটা আমি পাবো 1। ঠিক আছে। তাহলে এখান থেকে প্লাস 1। আর এইখানেও কিন্তু এই 2 কিন্তু ভাববো না, 24 এ 2 পাবো, নেই, শুধু 4 আছে। ঠিক আছে, 4 এর পাওয়ারে 8 আছে। তো দেখো এখান থেকে
প্রত্যেকটা অংশের থেকে যে এককের ঘরের অঙ্কগুলো বেরোবে সেগুলো আমরা বের করে নিলাম। এবার কি করব, এইগুলোর কাজ করব, ঠিক আছে। এইগুলোর কাজটাও শর্টকাটে করব, ব্রডে করতে যাবো না। দেখো 4 5 কত হবে, 4 আর 5 গুণ করলে কত হবে 20, 20 থেকে শুধু শূন্য নেব, ঠিক আছে। দেখো শূন্যর সাথে 6 গুণ করলে কত হবে, শূন্যই হবে, তাই তো। এবার কি করবো, তাহলে দেখো এইটুকু না, এই অংশটা, এই অংশটা থেকে আমরা কি পেলাম, এককের ঘরের অঙ্ক এই শূন্যটা পেলাম, তাই তো। এবার আমার +1ও তো করতে হবে, তাহলে শূন্যের সাথে যদি +1 করি তাহলে আমার কত হবে, তাহলে আমার কত হবে, দেখো 1 হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে কত, উত্তর হবে 1। এত বড় একটা সংখ্যা দেখো, আমাদের এককের ঘরের অঙ্ক কত বেরোলো, 1, ঠিক আছে। তো এইটাকে আমরা উত্তর বলতে পারি, কারণ শূন্যর সাথে এটা যোগ ছিল না, তাই শূন্যের সাথে যদি 1 যোগ করি তো 1 হবে, ঠিক আছে। আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি, যদি কখনো দেখো, এটা আমি ছোট অঙ্ক দিয়েছি, ঠিক আছে, এটা কিন্তু এতটাও বড় না। যদি এক্সামিনার অনেক বড় অঙ্ক দিয়ে দেয়, আর যদি কোথাও গিয়ে দেখো যে এককের ঘরের অঙ্কে এরকম 5 বেরিয়েছে, কোথাও না কোথাও এককের ঘরের অঙ্কে 5 বেরিয়েছে, আর তার সাথে কোনো একটা জোড় সংখ্যা, ঠিক আছে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, কিংবা 8 হতে পারে, ঠিক আছে, তার সাথে কোনো একটা সংখ্যার এককের ঘরে জোড় সংখ্যা আছে, বা কোনো একটা সংখ্যা জোড় আছে, ঠিক আছে। তাহলে আর যদি গুণ অবস্থায় থাকে, কন্ডিশন দুটো, এক তো গুণের অবস্থায় থাকতে হবে, প্রথমত গুণের অবস্থায় থাকতে হবে, আর দ্বিতীয়ত কি বলে যে 5-এর সাথে কোনো জোড় সংখ্যার গুণ হতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ওইখান থেকে যত বড়ই থাক না কেন লম্বা সিরিয়ালে, ঠিক আছে, গুণের সিরিয়ালে যতজনই থাক না কেন, ওখান থেকে আমাদের এককের ঘরের অঙ্ক শূন্যই আসবে, অন্য কোনো সংখ্যা আসার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে, বোঝা গেল। তারপরে যদি প্লাসে থাকে প্লাস করবো, মাইনাস থাকলে মাইনাস করবো, না থাকলে করবো না। যেমন এখানে দেখো, দেখো এখানে 5 আছে, তো তাহলে দেখো জোড় সংখ্যা আছে, তাহলে জোড় সংখ্যা হচ্ছে 4 5, তোমার কত হচ্ছে, জোড় সংখ্যা থাকলে দেখো গুণ যখন করেছি, ঠিক আছে, আহ, ওহো আমি একটু ভুল লিখেছি, ঠিক আছে, এইখানে 20 তো হবে না, এখানে 30 হবে, ঠিক আছে। তো এটা আমি ভুল লিখেছিলাম। তো দেখো 5 আছে, এখানে জোড় সংখ্যা আছে, তাহলে জোড় সংখ্যা যদি যখনই রয়ে গেছে, তখন দেখো গুণ করলে এককের ঘরের অঙ্কে শূন্য চলে আসছে, তো তো সেই জন্য বললাম যে যখনই 5 থাকবে আর কোনো একটা সংখ্যা গুণে থাকবে, সেটা হচ্ছে জোড় সংখ্যা, তখন আমরা কি পেয়ে যাবো, শূন্য পেয়ে যাবো। তারপরে দেখো এই যতই সংখ্যা থাক না কেন, গুণ করলে আমরা শূন্যই পাবো, আর এখানে প্লাস আছে তাই প্লাস করে দিলাম শূন্যের সাথে, তাই 1 পেয়ে গেলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আমাদের এককের ঘরের অঙ্ক যেটা হবে এই প্রশ্নটার ক্ষেত্রে কত হবে, 1 হবে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এরকম ভাবে যদি তোমরা অঙ্ক শিখতে চাও, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো এর থেকেও ভালোভাবে বিষয়টাকে গুছিয়ে তোমাদের বলার এবং বোঝানোর, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত রাখছি। জয় হিন্দ, জয় ভারত।